শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু। পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার এমডি তাসকিমে খান। লোপাট করেছেন ৫,০০০ কোটি টাকা। যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি। জনমনে কৌতূহল, ডিবি হারুন এখন কোথায়, তার সম্পর্কে যা জানা গেল। নেত্রী তো চলে গেলেন, আমাদের কি হবে, প্রশ্ন ছাত্রলীগ নেতার। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শুরু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সারা দেশে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। গণহত্যার অভিযোগ আনা নিহত সিয়ামের বাবার আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবী বলেন, বুধবার রাতেই তদন্ত শুরু হয়েছে। এর আগে অভিযোগ রেজিস্টার হিসেবে গ্রহণ করে তদন্ত সংস্থা। ৭ দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমাকারীদের জানানো হবে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করা হয়েছে। গতকাল বুধবার কোটা সংস্কার আন্দোলনে নিহত সাভারের ৯ম শ্রেণীর শিক্ষার্থী আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবির এ আবেদন করেন। শেখ হাসিনা ছাড়াও অন্যরা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনুর রশিদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ও ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। এসব আসামির পাশাপাশি আবেদনের নাম উল্লেখ না করে শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা চাওয়া হয়েছে। আবেদনে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটনার তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া এ সময় আহত হয়ে পরবর্তীতে বিভিন্ন তারিখে নিহতরা এর আওতায় থাকবেন। সমগ্র বাংলাদেশকে ঘটনার স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে ওই আবেদনে। পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার এমডি তাসকিমে খান। লোপাট করেছেন ৫,০০০ কোটি টাকা। যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সত্ত্বেও প্রায় ১৫ বছর ধরে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এমডি পদে ছিলেন বহুল আলোচিত সমালোচিত প্রকৌশলী তাসকিমে খান। অবশেষে গতকাল বুধবার ১৪ আগস্ট তার পদত্যাগের খবর দিয়েছে গণমাধ্যম। অত্যন্ত সমালোচিত এই ব্যক্তির বিরুদ্ধে ৫,০০০ কোটি টাকা লোপাট ও যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি করার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ি থাকার তথ্যকে এর আগে তিনি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। নিয়োগ পাওয়ার পর থেকেই তার বিরুদ্ধে নানা সময় অনিয়ম, দুর্নীতি ও বিতর্ক লেগেছিল, কিন্তু তারপরও তিনি দীর্ঘ ১.৫ দশক ধরে এমডি পদে বহাল তবিয়তে ছিলেন। এর আগে তিনি দাবি করেছিলেন তাকে অনুরোধ করে এই পদে রেখেছে সরকার। তাসকিমে খানের সময় ৫,০০০ কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে। এতে রাজধানীবাসীর পানি ও পয়সেবার দাম বেড়েছে। বৈদেশিক সহায়তা নির্ভর প্রকল্প বাস্তবায়নে এই সংস্থাটি প্রায় ২৫,০০০ কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন ঢাকা ওয়াসা কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের নেতারা। তাদের মতে পদ্মা পানি শোধনাগার প্রকল্পের সঞ্চালন লাইন নির্মাণে দুর্নীতি হয়েছে ৬০০ কোটি টাকা। দাসের কান্দি পয় শোধনাগারের নির্মাণের যন্ত্রপাতি ক্রয় ৬০০ কোটি টাকা, পানি ও পয় বিলের ৩,২২১ কোটি টাকা, ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ৬২১ কোটি টাকা। তারা বলেন, ছাত্র জনতার আন্দোলনে বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় বলে তিনি আইনের তোয়াক্কা না করে যা খুশি তাই করেছেন। অন্যায়ভাবে অনেককে চাকরিচ্যুত করেছেন। উচ্চ আদালতের নির্দেশনা দিলেও অনেককে স্বাভাবিক কার্যক্রম করতে দেননি। কয়েকদিন ধরে ঢাকা ওয়াসার কর্মকর্তা ও কর্মচারীরা তাকে গ্রেফতারের দাবিতে আন্দোলন করছেন। জনরোষে পড়ার ভয়ে নিজ বাসায় না থেকে তিনি এখন হোটেল সোনারগাঁয় অবস্থান করছেন। এ প্রসঙ্গে ঢাকা ওয়াসা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী ডক্টর গোলাম মোস্তফা বলেন, অতিষ্ঠ হয়ে ২০২৩ সালে ১৭ মে স্থানীয় সরকার বিভাগে প্রকৌশলী তাসকিমের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে চিঠি লিখেছিলাম। মন্ত্রণালয় তার তদন্ত না করে উপরন্তু ৪ দিনের মাথায় আমাকে সরিয়ে দেয়। দুর্নীতির টাকার জোরে তিনি ধরাকে সরাজ্ঞান করেছেন। পাশাপাশি তাকে রাজনৈতিকভাবে সহায়তা করা হয়েছে। তিনি বলেন, ঢাকা ওয়াসায় প্রকৌশলী তাসকিমের সময় ভয়াবহ অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা খুবই পরিষ্কার। পদ্মা দাসের কান্দি পয় শোধনাগারে প্রকল্পে সঠিক তদন্ত করলে তা পরিষ্কার হয়ে যাবে। এছাড়া আরও যেসব প্রকল্প বাস্তবায়ন হয়েছে সেগুলো সরকার তদন্ত করতে পারে। দুর্নীতি দমন কমিশন দুদক একবার তদন্ত
শুরু করে রহস্যজনক কারণে থেমে যায়। মন্ত্রণালয়কে তিনি নিজ হাতের পুতুলে পরিণত করেছেন। তিনি জানান, এখন পরিবর্তিত সময় মন্ত্রণালয় বা দুদক চাইলে সঠিক তদন্ত করতে পারবে। এক্ষেত্রে বর্তমান সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। ঢাকা ওয়াসা থেকে এই জগদ্দল পাথরকে না সরালে রাজধানীবাসীকে পানি ও পয়সেবা পেতে বহুগুণ বেশি অর্থ গুনতে হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এই নগর সংস্থাটি আরও ধ্বংস হয়ে যাবে। এজন্য বর্তমান সরকারের সংশ্লিষ্টদের তার দুর্নীতির বিষয়গুলো নিখুঁতভাবে তদন্ত করে দেখার অনুরোধ জানাবো। জনরোষের ভয়ে তিনি এখন বাসায় না থেকে 5 তারকা হোটেল সোনারগাঁয়ে অবস্থান করছেন বলে জানতে পেরেছি। ঢাকা ওয়াসা কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ বিগত সময় ঢাকা ওয়াসায় সংঘটিত অনিয়ম ও দুর্নীতির একটি হিসাব কষেছেন। তাদের হিসাব অনুযায়ী প্রায় 4000 কোটি টাকা ব্যয়ে নির্মিত দাসেরকান্দি পয়ঃশোধনাগার নির্মাণে যন্ত্রপাতি ব্যবহার করে কমপক্ষে 600 কোটি টাকার দুর্নীতি করেছেন। এছাড়া এ প্রকল্পের নেটওয়ার্ক না করে মূল প্রকল্প বাস্তবায়ন করায় সেখান থেকে কোনো সুফল মিলছে না। এতে সেখানে কোনো বাসা বাড়ির বর্জ্য যেমন শোধন করা যাচ্ছে না, তেমনি কোনো রাজস্ব আদায় হচ্ছে না। শোধনাগারের প্ল্যান্ট চালু রাখতে হাতিরঝিলের ময়লা পানি সেখানে নিয়ে শোধন করা হচ্ছে। এতে ঢাকা ওয়াসার বছরে গচ্ছা যাচ্ছে 512 কোটি টাকা। 2027 সালে ঋণের কিস্তি পরিশোধ শুরু হলে বছরে ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় 825 কোটি টাকা। জনমনে কৌতূহল, ডিবি হারুন এখন কোথায়, তার সম্পর্কে যা জানা গেল। গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে পলাতক আছেন পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের ডিবি সাবেক অতিরিক্ত কমিশনার ও বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন আর রশিদও। গত জুলাইয়ের শেষ সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে তুলে নিয়ে ডিবি হেফাজতে নেওয়ার মূল কুশীলব ছিলেন হারুন। শুধু তাই নয়, সমন্বয়কদের সাথে এক টেবিলে বসে খাবার ছবি এবং তাদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ার ভিডিও প্রকাশ করেন তিনি। সমন্বয়কদের হেফাজতে রেখে আটকে রাখার ঘটনাকে জাতির সাথে মশকরা করে তখন মন্তব্য করেন উচ্চ আদালত। হারুনের হটকারী সিদ্ধান্তের পরও আন্দোলন দমানো যায়নি, বরং আন্দোলনে গতি পায়নি। সরকার পতনের পর এখন লুকিয়ে বেড়াচ্ছেন এই আলোচিত পুলিশ কর্মকর্তা। গত 1 আগস্ট হারুনকে গোয়েন্দা শাখার ডিবি দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশন শাখায় পদায়ন করা হয়। নতুন অফিসে সবশেষ 2 আগস্ট দায়িত্ব পালন করেছিলেন হারুন। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের কৌতূহল, কোথায় আছেন হারুন। বিভিন্ন সূত্র বলছে, সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন হারুন। নিজের বাসা এমনকি আত্মীয় স্বজন কারোর বাসাতেই থাকছেন না তিনি। শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে ঢাকার রাস্তায় জনতার ঢল নামে। এমন পরিস্থিতিতে প্রাণভয়ে অনেক পুলিশ কর্মকর্তা তাদের ইউনিফর্ম খুলে ফেলেন। গেঞ্জি বা অন্য কোনো পোশাক পরে সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের পেছনের প্রায় 13 ফুট দেয়াল টপকে পুলিশ সদর দপ্তরের সামনের রাস্তায় পড়েন। ঠিক একই কায়দায় দেয়াল টপকাতে গিয়ে পায়ে ও শরীরের নিচের অংশে ব্যাপক আঘাত পান ডিআইজি হারুন আর রশিদ। পরে সেখান থেকে তিনি আইজিপির সাথে চলে যান পুলিশ সদর দপ্তরে। বিকালে পরিস্থিতি বুঝে পুলিশ সদর দপ্তর সংলগ্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেয়াল টপকে অজ্ঞাত স্থানে চলে যান হারুন। তবে পুলিশের একটি সূত্র বলছে, কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে আশ্রয় নেন হারুন। স্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা থাকায় যুক্তরাষ্ট্রে পালাতে যোগাযোগ করেন মার্কিন দূতাবাসে। তবে কূটনৈতিক সূত্র জানায় তার প্রস্তাব নাকচ করে দেয় দূতাবাস। পরে তিনি সেখান থেকে ফিরে আসেন। আরেকটি সূত্র বলছে, বিমানবন্দর দিয়ে অন্য কোনো দেশে পালানোর চেষ্টা করেন হারুন। সাধারণ মানুষকে ফাঁকি দিয়ে গাড়িতে করে পৌঁছেও যান বিমানবন্দরে। তবে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে দেখে চিনে ফেললে গণপিটুনির শিকার হন। গুরুতর আহত অবস্থায় সেখান থেকে নিয়ে তাকে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত হারুন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। 2022 সালের 13 জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান হারুন আর রশিদ। তার আগে 2021 সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। এর আগে ডিএমপির তেজগাঁও বিভাগ উপ পুলিশ কমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন। 2021 সালের জুলাইয়ের জাতীয় সংসদের সামনে এক মিছিলে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুককে মারধর করে প্রথম আলোচনায় আসেন তিনি। নেত্রী তো চলে গেলেন, আমাদের কি হবে, প্রশ্ন ছাত্রলীগ নেতার।
শেখ হাসিনা পরিবারকে বিদেশে নিরাপদে রেখে নিজের দেশ ছেড়ে ভারত পালিয়ে যায় গত 5 আগস্ট। এই সংবাদ প্রকাশের পর দেশ ছেড়েছেন নেতাকর্মী। কেউ পালানোর চেষ্টা করলেও শেষ মুহূর্তে পারেনি, রয়েছেন আত্মগোপনে। তোদের নেত্রী পালিয়ে গেছে, তুই সরে যা এখনই। সোমবার বিকেলে তার মোবাইলে এক বন্ধু এভাবেই সাবধান করে দিয়েছিল নারায়ণগঞ্জের 2500 এলাকার বাসিন্দা এক স্থানীয় ছাত্রলীগ নেতাকে। তিনি তখন বাড়ি থেকে সামান্য দূরে বাজারে গিয়েছিলেন। তার জানা ছিল না যে তাদের নেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। নাম প্রকাশ না করতে চাওয়া ওই ছাত্রলীগ নেতার মতো আরো অনেক আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে চলে এসেছেন বা আসার চেষ্টা করছেন। এমন অনেক আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা। দেশে থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বললে তারা জানান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে নিজের প্রাণ সংশয় হতে পারে এই ভেবে, কিন্তু তিনি এটা ভাবলেন না যে এরপরে হাজার হাজার নেতাকর্মীর কি হবে। তারা বলেন, আমাদের পাসপোর্ট ভিসা আছে কিনা, আমাদের উপরে হামলা হলে কিভাবে বাঁচব, সে কথা তো ভাবা উচিত ছিল নেত্রীর। ছাত্রলীগ নেতারা বলেন, একটু যদি আঁচ পেতাম যে কি হতে চলেছে সোমবার দুপুরের পরে, তাহলে এইভাবে বাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হতো না, সময় থাকতেই ভারতে চলে যেতে পারতাম।